মহাভারতের অগণিত রহস্যকে নিজের মধ্যে সমাহিত করে রয়েছে ভারতের হিমাচল প্রদেশ। অসংখ্য রহস্যময়ী মন্দিরের মধ্যে অন্যতম এই বাথু কি লড়ি নামক মন্দিরের রহস্যকে জানতেই আমি আজ 14 জুলাই 2024 বাইক নিয়ে পাঠানকোট থেকে বেরিয়ে পড়লাম হিমাচলের তারই খোঁজে। আর সেই গল্প নিয়েই শুরু হচ্ছে আজকের এই ভিডিওটি, বাথু কি লড়ি দ্য হিডেন সিক্রেট অফ হিমাচল। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম পাঠানকোট। আমি সুমিত আবার আপনাদের সাথে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আজকে 14 জুলাই 2024 রবিবার, এখন বাজে প্রায় বেলা 12টা। আমি পাঠানকোট থেকে বলছি। এখন পাঠানকোট থেকে আজকে আমি যাচ্ছি একটা হিমাচলের নতুন ডেস্টিনেশনের খোঁজে, যার নাম হয়তো তোমরা থাম্বনেলে দেখে নিয়েছো, তাও আরেকবার বলে দিচ্ছি তোমাদের জন্য। আজকে আমরা যাচ্ছি বাথু কি লড়ি বলে একটা টেম্পল আছে সেইখানে। এখন আমি ক্রস করছি পাঠানকোট সিটি বাইপাস। আর এই মন্দিরটা যেখানে আমরা যাচ্ছি আজকে, তার বিশেষত্ব হচ্ছে এই মন্দিরটার একটা খুব সুন্দর লিঙ্ক আছে মহাভারতের সাথে। এখন আমি ক্রস করে বেরিয়ে যাচ্ছি মামুন ক্যান্ট। আর আজকে যে আমাদের ট্রিপটা, এটা রাস্তা খুব একটা ভালো থাকবে না। এখন এই মুহূর্তে তো রাস্তা ঠিক আছে, 10 থেকে 12 কিলোমিটার মোটামুটি ঠিকঠাক রাস্তা পাবো। এরপরে যখন হিমাচল ঢুকে যাবো, তো হিমাচল রাস্তা এখন কাজ চলছে, সেটা তোমরা দেখতে পাবেও। অনেক নতুন রাস্তা তৈরিও হচ্ছে, টানেল তৈরি হচ্ছে একটা। আর সেই সাথে রাস্তা যেহেতু কাজ চলছে, সেই কারণে রাস্তাটা আজকে ভালো পাবো না। তোমরা যারা আমার ভিডিও রেগুলারলি দেখো, তারা ভালো করে জানো যে আমি কোন বাইক চালাই। এক চালাই সুপার স্প্লেন্ডার, আরেকটা হচ্ছে ক্লাসিক 350। তো ক্লাসিক 350 আমার যেটা, এটা রিবর্ন নয়, পুরোনো মডেল, 2015 মডেল। আর এই বাইকে আমি কিছু কিছু মডিফিকেশান করিয়েছি। তোমরা যারা এখন ভিডিও দেখছো, সামনের দিকটা দেখলেই বুঝতে পারছো এগুলো মডিফিকেশানগুলো করিয়েছি আমি। কী মডিফিকেশান করেছি সেই সব কিছু তোমাদের আজকে ভিডিওতে জানাবো। আর সেটা কখন জানাবো, যখন বাথু কি লড়ি পৌঁছে যাবো, সেখানে একটা ফাঁকা জায়গা দেখে সেখানে ভালোভাবে তোমাদের জানাবো। আর আমার কত যে কস্টিং পড়েছে সেটা তোমাদের আমি জানিয়ে দেবো। তো এখন আমরা ক্রস করতে যাচ্ছি পাঠানকোট থেকে হিমাচলের বর্ডার। আর কত কিলোমিটার, আর মোটামুটি 7 কিলোমিটার গেলে আমরা ঢুকে যাবো হিমাচলে। পাঠানকোটে এখন ওয়েদার বলতে বেশ ভালোই গরম আছে, মোটামুটি 42 ডিগ্রি মতো চলছে। কিন্তু যেহেতু বাইক চালাচ্ছি, আর তার হাতে যে হিমাচলের দিক থেকে যে হাওয়াটা আসছে, সেই কারণে টেম্পারেচারটা অতটা ফিল হচ্ছে না। এছাড়াও কিন্তু বেশ গরম আছে। এবার হিমাচলে গেলে হয়তো টেম্পারেচারটা আমরা 5 ডিগ্রি কিংবা 10 ডিগ্রি কম পেয়ে যাব। আর দেখতে দেখতে আমরা ক্রস করতে চলেছি পাঠানকোট বর্ডার। এই যে ব্রিজটা আছে, এই ব্রিজটা আসা মানে হচ্ছে আমরা হিমাচলে পৌঁছে গেলাম। আর তার সামনে খুব সুন্দর একটা গেট আছে, চলো তোমাদের দেখাচ্ছি। আর এই যে গেটটা দেখতে পাচ্ছ, এটা আসা মানে হচ্ছে আমরা হিমাচলে পৌঁছে গেছি। এরপরে যেটা বলেছিলাম সেটাই হলো, দেখতে পাচ্ছি রোডের রাস্তা অবস্থা খারাপ, রোড শুরু হয়ে গেছে। এখন প্রায় সম্পূর্ণ রাস্তাটা এরকম পাবো, মাঝে মাঝে 1-2 কিলোমিটার কিছু ঠিকঠাক থাকবে, এছাড়া বাকি রাস্তা এরকম থাকে। আমরা এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটা দিয়ে যদি সোজা চলে যাওয়া যায় তাহলে চলে আসবে কোটলা। আর কোটলা একটা হেরিটেজ ব্রিজ আছে, যদি আজকে সম্ভব হয় তাহলে আজকে আপনার দেখিয়ে দেবো, নাহলে অন্য কোনো ব্লগে দেখাবো। আর এখন আমাদের নিতে হবে ডান দিকে রাস্তা আছে, ডান দিকে আমরা নিয়ে নিচ্ছি। এই রাস্তাটা চলে যাচ্ছে আপনার জাওয়ালি সাইডে, জাওয়ালি। আর সেখানেই আছে বাথু কি লড়ি, ওই জাওয়ালি জায়গাটাতেই। এই যে আমরা নিয়ে নিলাম এইদিকে ডান দিকে। আরও এখন এখান থেকে প্রায় 33 কিলোমিটার দেখাচ্ছে। সময় যা লাগবে এই রাস্তা অনুযায়ী 55 মিনিট, সেটা অবশ্যই লাগা উচিত। তার কারণ রাস্তার কন্ডিশন প্রচণ্ড খারাপ, আগেও আপনাদের দেখিয়েছি। আর রাস্তা খারাপ হলে তো সময় লাগবেই। এরপর অনেকক্ষণ পর একটা টার্মেক রাস্তা পেলাম, জানি না আগে কত পর্যন্ত টার্মেকটা থাকবে। আচ্ছা, যেটা বলছিলাম, হিমাচল আমরা জানি হিমাচলের হাতে মহাভারতের গভীর যোগ আছে। যদি মানালির দিকে যাই আমরা, সেখানে দেখতে পাবো এখানে হিড়িম্বা রাক্ষসীর টেম্পেল আছে, হিড়িম্বা টেম্পেল। হিড়িম্বা কে ছিলেন? হিড়িম্বা ছিলেন ভীমের পত্নী, একজন রাক্ষসী ছিলেন। এবং তিনি রাক্ষসী হয়েও এমন কিছু কাজ করেছিলেন মহাভারতের সময়, তাকে সেই কারণে সেখানে দেবীর দরজা দেওয়া হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তাকে
দেবী রূপে ওখানে স্থাপিত করেছিলেন। আর শুধু সেইটাই নয়, এছাড়া আরও অনেক লিঙ্ক আছে মহাভারতের সাথে, জম্মু কাশ্মীর এবং হিমাচলে, বিশেষত হিমাচলে। আর সেই হিমাচলেরই মহাভারতের সাথে যোগসূত্র হওয়া একটা ছোট্ট মন্দির, একটা বেশ অদ্ভুত মন্দিরে আজকে আমরা যাচ্ছি। সেটার নাম হচ্ছে বাথু কি লড়ি। সেই মন্দিরটা বিখ্যাত কেন এবং তার পেছনে কী কী রহস্য আছে, সেই সব কিছুই নিয়ে আজকে ভিডিওটা হবে। এবং সেখানে সব কিছুই তোমাদের আমি বলবো ওখানে যাওয়ার পরে। আর তার সাথে কিন্তু আগের থেকে বলে দিচ্ছি, মারাত্মক অফরোডিং থাকবে। কোথায়? বাথু কি লড়ি ঢোকার 3-4 কিলোমিটার আগের থেকে ধুধু মুড়ু প্রান্তরের মতো থাকবে। মুড়ু প্রান্ত বলবো না, বাঞ্চার জমির মতো থাকবে, খরারাত জমির মতো। তার উপর দিয়ে আমরা বাইক চালিয়ে নিয়ে যাব। সেটা ভিডিওটা অবশ্যই থাকবে, সেটা থাকবে একটা আনকাট এক্সপিরিয়েন্স। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর তাহাতে হিমাচলের সবুজ প্রকৃতি এনজয় করতে থাকো। আর তাহাতে তোমরা কে কমেন্ট করে বলো যে আমার যে ককপিট ভিউটা হয়েছে, এখন মোবাইলটা লাগানো আছে এখানে, তার সাথে যে ককপিট ভিউটা তোমরা এখন দেখতে পাচ্ছ, এটা তোমাদের কীরকম লাগছে। তোমরা যদি চাও ক্লাসিক এরকম করে লাগাতে চাও, সেটা তোমরা লাগাতে পারো। সেই সম্পর্কে সমস্ত কিছু তথ্য আমি এই ভিডিওতে দিয়ে দেবো। তো চলো ভিডিওটাকে দেখতে থাকো এবং শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাতে কোনো বলাই নাই, সবার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, ভিডিওটা পছন্দ হলে ভিডিওটাকে লাইক করে নিও, এবং এই ইনফরমেশন নিজেদের বন্ধুবান্ধব এবং প্রিয় আত্মীয় পরিজনদের হাতে শেয়ার করার জন্য ভিডিওটাকে শেয়ার করতে পারো। এইখান থেকে আমাদের নিয়ে নিতে হলো ডান দিকে। আর এইখান থেকে মোটামুটি এখনও যা ডিস্টেন্স দেখাচ্ছে 12 কিলোমিটার, 5-6 কিলোমিটার সম্ভবত এরকম পাতলা রাস্তা, ওয়ান লেনের রাস্তা। তবে রাস্তাটা ছোট হলেও এখানে কিন্তু এই রাস্তা দিয়ে আমি বাস আসতে যেতে দেখেছি। এর আগে আমি অনেক দিন আগে এসেছিলাম একবার এই জায়গাটাতে, তখন 4 হুইলারে এসেছিলাম আমি একজনের সাথে। সেই ক্ষেত্রে আমাদের অসুবিধা হয়েছিল, কারণ বাস ঢুকে গেছিলো আর গাড়ি এদিক ওদিক যাওয়ার কোনো জায়গায় ছিল না। তো রাস্তাটা ছোট সংকীর্ণ, কিন্তু এর মধ্যে কিন্তু হিমাচল বাস পরিবহনে বাস চলাচল করে। এই যে আপনাদের বলছিলাম না সরু রাস্তা দিয়ে বাস আসে, এই দেখুন সামনে একটা উদাহরণ। আর এখনও এখান দিয়ে মোটামুটি আমাদের 1.5 থেকে 2 কিলোমিটার যেতে হবে এইরকম রাস্তায়। তারপরে গিয়ে শুরু হবে অফরোডিং। সংকীর্ণ রাস্তা এখনও মোটামুটি 1-1.5 কিলোমিটার আছে। আর যে বাথু কি লড়ি এক্স্যাক্ট লোকেশন প্রায় এখান থেকে 7 কিলোমিটার, যেতে কম বেশি 15 মিনিটের মতো সময় লাগবে। বন্ধুরা, তোমাদের যে অফরোডিংয়ের কথা বলছিলাম, সেই অফরোডিং ছোটোখাটো এখানে শুরু হয়ে গেছে এই জায়গা থেকে। আর এখনও এখান থেকে মোটামুটি 5 কিলোমিটারের মতো দূরত্ব আছে। এই অফরোডিং ছোটোখাটো শুরু হয়ে গেছে, কিন্তু মেন অফরোডিং আছে আগে। এবার যে মেন অফরোডিং বলছিলাম না, মেন অফরোডিং আর 200 মিটার আগে শুরু হয়ে যাবে। সামনের দিকে দেখতে পাচ্ছ তোমরা ধুধু মরু প্রান্তর। রাস্তার কন্ডিশন ওটা বুঝতেই পারছো, দূর পর্যন্ত কেউ নেই, 2-4টে মহিষ ঘুরে বেড়াচ্ছে। আর দেখো দুই দিকে দেখো তোমরা, কিচ্ছু নেই, খালি এরিয়া।
আর কেন খালি এরিয়া সেটা তোমাদের আগে বলছি আমি গিয়ে পরে। যারা অফরোডিং পছন্দ করো, যাদের কাছে অফরোডিং করার মতো বাইক আছে, গাড়ি আছে, তারা অবশ্যই এই জায়গাটাকে দেখতে পারো, আসতে পারো। অফরোডিং যারা করতে চায় তার জন্য এই জায়গাটাও একটা ছোটোখাটো স্বর্গরাজ্য। তবে বন্ধুরা মোটামুটি প্রায় 56 কিলোমিটার রাইড করে পাঠানকোট থেকে 1 ঘন্টা 20 মিনিটের মতো টাইম লেগেছে এখানে পৌঁছাতে আমার। এখন বাজে 1:10। তো মোটামুটি 56 কিলোমিটার রাইড করে আর 1 ঘন্টা 20 কিলোমিটার রাইড করে আমি এখন এসে পৌঁছেছি বাথুকিলাড়িতে। আমার পেছনে দেখতে পাচ্ছি যে মন্দিরটা, আর যে তৃণভূমি, আর পাশে হচ্ছে লেক, এই সব কিছু মিলে বাথুকিলাড়ি খুব ফেমাস এখানে। মহাভারত অনুযায়ী পাণ্ডবদের অজ্ঞাতবাসের সময় তাদের স্বর্গে প্রস্থান করার জন্য এক রাতে এই মন্দিরটিকে বানানোর দরকার ছিল। তাই তারা 6 মাসের একটি রাত তৈরি করে কাজ শুরু করেন। কিন্তু কোনো অজ্ঞাত কারণে স্বর্গে পৌঁছাবার মাত্র 2.5খানা সিঁড়ি বানানোর আগেই তাদের এই 6 মাসের রাত শেষ হয়ে যায়, যার কারণে তারা এই কাজ অসমাপ্ত রেখেই এখান থেকে চলে যান। হিমাচলের জোয়ালিতে অবস্থিত এই বাথুকিলাড়ি মন্দিরটির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এই মন্দিরটি পাশে দেখতে পাচ্ছে লেক আছে। বছরে 8 মাস জলে ডুবে থাকে এবং গ্রীষ্মকালে যখন জলস্তর কমে যায় তখন মন্দিরটি জাগ্রত হয়। এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে যে টাওয়ারটা আছে, এই টাওয়ারটা শুধুমাত্র এই টাওয়ারটা সারা বছর মাটির ওপরে থাকে, টাওয়ারের চূড়াটা। আর পুরো মন্দিরটা জলে চড়ায় চলে আসে। আর পাশে যে তৃণভূমি দেখতে পাচ্ছেন সবুজ গাছপালা দিয়ে, সেই তৃণভূমিগুলো জলের নিচে থাকে। ওই জন্য এখানে কোনো বাড়িঘর আপনি দেখবেন না, শুধু মরুভূমি। আসার সময় আমি যে ভিডিওটা আপনাদের দেখিয়েছি, যখন বাইক চালাচ্ছিলাম তখন আমরা দেখতে পাচ্ছি কত সুন্দর জায়গাটা, মরুভূমিটা। এটা শুধুমাত্র গ্রীষ্মকালে জলের ওপর ভেসে ওঠে। আরেকটা কথা বলে দিচ্ছি আপনাদের, এই যে এখানে দেখতে পাচ্ছেন ড্যামের জলটা, এইটা কিন্তু এখানকার যে মহারানা প্রতাপ ড্যাম আছে, খুব সম্ভবত মহারানা প্রতাপ ড্যাম, যেটাকে লোকালি মানুষরা পোং ড্যাম বলে জেনে থাকেন। পোং ড্যাম, সেই পোং ড্যামেরই জল, সেই পোং ড্যামের জলকে বদ্ধ করে এখানে লেকের মতো বানানো হয়েছে। বর্ষাকালে যখন জলের স্তর বেড়ে যায় তখন এটা পুরো যে জায়গাটা আছে জলের নিচে চলে যায়। এখন এই জায়গাটা শুধু ভগ্নাবশেষে পরিণত হয়েছে। দেখুন সব কত মন্দির, এখানে 5টা ছোট মন্দিরের মতো আছে, তার পেছনে এই যে টাওয়ারটা আছে, এবং সবশেষে বলতে গেলে এই যে মাঝখানে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এখানকার শিব মন্দির। সাধারণ মানুষের কাছে এটা প্রচণ্ড জাগ্রত। এখানে ছোটোখাটো খাবার দোকান তো আছেই, আর যেহেতু এটা গরমকাল সেক্ষেত্রে আইসক্রিম এবং এখানে যে ফেমাস শিকাঞ্জি, এটা আমাদের কলকাতা থেকে আমি তো কোনোদিন খাইনি, আমি এখানে যে খেয়েছি শিকাঞ্জি পাওয়া যায়, তো সেই ব্যবস্থা তো আছেই। তার সাথে যে লেকটা আছে, লেকের মধ্যে বোট চলাচলের ব্যবস্থা আছে, আপনারা চাইলে এখানে টাকা দিয়ে বোটিংও করে নিতে পারেন। এখন আমি দাঁড়িয়ে আছি মন্দিরটা ঠিক পেছনে, এদিকে হচ্ছে মন্দিরটার, আর পেছনে আমার বাইক পার্ক করা আছে, আর তার সেই সামনে এদিকে লেক আছে, সবুজ ঘাস, আর তার উপর নীল রঙের লেক, পোং ড্যামে জল থাকে এখানে। আচ্ছা, আপনাদের যে বলছিলাম আমি যে বাইকে কী কী মডিফিকেশান করেছি সেগুলো বলে দেবো। তো চলুন শুরু করা যাক, সেই প্রসঙ্গে আসা যাক। তো সবার প্রথম মডিফিকেশান যেটা হচ্ছে, সেটা সামনে থেকে দেখলেই বোঝা যাচ্ছে যে এটা উইন্ডশিল্ড, যে মেন অ্যাট্রাকশন এটার। তো এটা হচ্ছে হিমালয়ানের উইন্ডশিল্ড, এবং এই যে মাউন্টিংটা তোমরা দেখতে পাচ্ছ এখানে কাস্টমাইজ মাউন্টিং করে লাগানো হয়েছে,
এবং তার হাতে হিমালয়ানের জিপিএস মাউন্ট দুটো মাউন্ট করতে হয়েছে। এবং তারপরে আছে নাকেল গার্ড। এই নাকেল গার্ডটা দেখছো তোমরা, এটাকে আমি র্যাপিং করিয়েছি, কি বলে স্মোক র্যাপিং এটা। আর ক্লাসিকে যে অরিজিনাল যে উইন্ডশিল্ডটা আছে সেটা খুব একটা ভালো দেখতে হয় না, এবং সেই কারণে আমি এখানে হিমালয়ানের উইন্ডশিল্ড লাগিয়েছি, কাস্টম মডিফিকেশান করিয়ে পড়ে। তো মডিফিকেশানের জন্য আমি যে টুলসগুলো কিংবা যে ইকুইপমেন্টগুলো নিয়ে এসেছিলাম, জোগাড় করেছি, এগুলো যে ক্ল্যাম্পগুলো ছিল হিমালয়ানের কাটা উইন্ডশিল্ডটা, সেই সব কিছু আমি দিল্লি থেকে আনা করেছি। এবং তার যে আমাকে যে যিনি প্রোভাইড করিয়েছেন তার দোকানের লিঙ্ক আমি আপনাকে দিয়ে দেবো ডেসক্রিপশনে, সেখান থেকে দেখে নিতে পারেন। এবং তারপরে যদি কথা বলি, আমার এটা হচ্ছে জিভির V30 লিটার টপ বক্স। এটা গোল্ডেন কালারের নিয়েছি আমি, এই জায়গাটা দেখতে হচ্ছে এটা গোল্ডেন কালারে জিভির ব্র্যান্ডিং করা আছে। এবং তার হাতে একটা ব্যাক রেস্ট লাগানো হয়েছে এখানে, এবং এটা হচ্ছে ওর বেস প্লেট যেখানে মাউন্ট করা আছে। তো এইটা লাগাতে আমার খরচা পড়েছে মোটামুটি 1800 টাকা। যে টপ বক্স সেটা আমি সস্তায় পেয়েছি, জিবি আপনারা জানেন জিবি যে টপ বক্স তার দাম বেশি হয়, 10,000 11,000 থেকে স্টার্টিং হয়। তো এটা আমি অফারে পেয়েছি, আমি পেয়েছিলাম 6,500 টাকা। আর যে যদি বলি আমি এই যে উইন্ডশিল্ড আর যে জিপিএস মাউন্টের কথা, এটা আমার পড়েছে মোটামুটি 3,000 টাকা। আর যে নাকেল গার্ডটা পড়েছে আমার মোটামুটি 2,500 টাকা। তো আমি জিপিএস মাউন্ট যেটা ছিল আর যে উইন্ডশিল্ডটা সেটা আমি কাস্টমাইজ করিয়েছি, আপনাদের আগে বললাম, এবং দিল্লি থেকে আনা করেছি। তার যে ডেসক্রিপশানে আমি তার লিঙ্ক দিয়ে দিলাম, আপনারা চাইলে সেখান থেকে আনাতে পারেন, 3-3.5 টাকা খরচা হবে। আর নাকেল গার্ডটা আমি যে কোনো দোকান পেয়ে যাবেন। আমি চেয়েছিলাম নাকেল গার্ডটা স্মোক কালার, কিন্তু সেটা পাইনি, তো ট্রান্সপারেন্ট পেয়েছিলাম। কিন্তু আমার যেহেতু স্মোক পছন্দ, সেই ক্ষেত্রে আমি এটাকে স্মোক র্যাপিং করে নিয়েছি। তো এই ছিল বাইকের মডিফিকেশান। তোমরা এবার কমেন্ট করে বলবে যে আমার বাইকটাকে তোমাদের কেমন দেখতে লাগছে, এই স্টান্সটা কেমন লাগছে। আর তার সাথে এই যে ফগ লাইট, এই আমি আগেই লাগিয়ে নিয়েছিলাম, সেটা আপনাদের দেখিয়েছি আগে। তো মডিফিকেশান বলতে যে উইন্ডশিল্ড সেট আপটা, এর নাকেল গার্ড, তার সাথে টপ বক্সের মধ্যে আমার আপাতত হেলমেট লাগানো আছে। আর এখানে মোবাইল মাউন্ট করার জন্য ক্ল্যাম্প। ডান দিকে রেখে সামনে এখান থেকে বেরিয়ে যাচ্ছি আমি। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটা যদি নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি পুরনো হয়ে থাকেন তো লাইক করে ভিডিওটাকে বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে নেবেন। তো চলো আজকে এখান থেকে বেরিয়ে যাচ্ছি আমরা, এবং বেরিয়ে পরে এখান থেকে আছে একটা নতুন ডেস্টিনেশন, আর সেই কল্পনা হচ্ছে এর পরের ভিডিওতে। ততদিনের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং টেক কেয়ার অ্যান্ড গুড বাই। এইগুলো জঙ্গল, এখানে নদী পড়ে যাচ্ছে পেছন দিক দিয়ে, এইখানে একটা ব্রিজ করা আছে, এই দিকটা পাহাড়, আর আমরা ঘুরে ঘুরে পেছন দিকে গাড়িগুলো যাচ্ছে, দেখতে পাচ্ছ গাড়িগুলো যাচ্ছে, ওই রাস্তা দিয়ে আমাদের যেতে। এখন স্যান্ডলিং করছি, তুমি দেখো ভিউটা একটু এদিকে।